নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প নাগিনীর প্রেম। আসলে মাঝে মাঝে আমি যেন কিরকম হয়ে যাই, তখন আর আমার মধ্যে আমি থাকি না। একা থাকার বড় জ্বালা, তাই হয়তো আমার অলস মুহূর্তগুলো দুঃসহ হয়ে ওঠে। আজ কদিন ধরেই কেমন এক অস্থিরতা আমাকে বারে বারে চঞ্চল করে তুলেছে। মনে মনে ভাবি, এই শহর সভ্যতা আমাকে কি দিল? শুধু একটা মাস মাইনের চাকরি ছাড়া আর কি। বিয়ের বাসনা যে মনের কোণে উঁকি দেয়নি তা নয়, কিন্তু জীবনের শুরুতেই প্রেম নামের যে বিষের পাত্রে চুমুক দিয়েছিলাম, আজও তার গরল মন্থন করছি। অতএব সে বাসনাও আর নেই। তাই পাহাড় জঙ্গলের দেশে গিয়ে অরণ্যের সবুজ অন্ধকারে প্রকৃতির কোলে 2-4 দিন নিশ্চিন্তে কাটাবো বলে এক রাতে পাড়ি দিলাম চক্রধরপুরের পথে। ইচ্ছেটা এই, ওখান থেকে হিরনি হেসাডি বা চাইবাসা, যেখানে হোক চলে যাব। এখন প্রথম শীত। একটা বেডশিট ও গায়ে চাপানোর জন্য মোটা কম্বল সহ টুকিটাকি কিছু মালপত্র নিয়ে সোজা হাওড়া স্টেশনে এসে সম্বলপুর এক্সপ্রেসে চেপে বসলাম। বহু কষ্টে 3 টায়ারের একটা আপার বার্থ ম্যানেজ করলাম কোচ অ্যাটেন্ডেন্টকে ধরে। তারপর আরামে শুয়ে শুয়ে রাতের গাড়িতে শুরু করলাম নৈশ অভিযান। রাত তখন কত তা কে জানি। আমার একবার টয়লেটে যাবার প্রয়োজন হলো। বার্থ থেকে নেমে চটিটা পায়ে গলিয়ে এগিয়ে চললাম টয়লেটের দিকে। সমস্ত যাত্রী তখন ঘুমে অচেতন। আর ট্রেনটা এত জোরে ছুটছে যে মনে হচ্ছে এখনই বুঝি লাইন থেকে ছিটকে পড়ে যাবে। যাই হোক, আমি কোনো রকমে ঘুমের ঘোরটা কাটিয়ে টাল সামলাতে সামলাতে টয়লেটের কাছে এসে হাতল ঘুরিয়ে দরজা খুললাম। কিন্তু সেটা এতটাই অপরিষ্কার ছিল যে তার ভেতরটা দেখেই গা গুলিয়ে উঠল। তাই অন্য দরজায় নক করলাম। এটা আবার ভেতর থেকেই বন্ধ। নিশ্চয় কেউ আছে। এত রাতে কে রে বাবা? যেই হোক, বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পরও যখন কেউ বেরোলো না, তখন আবার হাতল ঘুরিয়ে নক করলাম। কিন্তু না, দরজা তখনও খুলল না। অবশেষে বেশ জোরে জোরে কয়েকবার ধাক্কা ও হাতল ঘোরাতেই খুলে গেল দরজাটা। মনে হলো ভেতর থেকে কেউ ছিটকিনিটা যেন খুলে দিল। এক বন্য আদিবাসী যুবতী, বয়স 18-20 বেশি নয়, চকিতে বেরিয়ে এলো ভেতর থেকে। তারপর একপাশে ঠেস দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ট্রেন কম্পার্টমেন্টের মৃদু আলোয় তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলাম। কি অপূর্ব বন্যশ্রী তার সারা শরীরে। আদিবাসী মেয়েরাই কি এই রকম? তা তো নয়। বনে জঙ্গলে গ্রামগঞ্জে কত আদিবাসী মেয়েই তো দেখেছি। এমন তো দেখিনি। রসে টস টস করছে যেন। একটু ছোটখাটো গড়ন, সুগোল চেহারা, বেলের মতো স্তন, হাঁটুর ওপর দিয়ে শাড়িটা পেঁচিয়ে পড়া। অধিকাংশ আদিবাসী মেয়ের মতোই খালি গা, দুহাতে কাঁচের চুড়ি, খোপায় ফুল গোজা। যেন কালো কোষ্ঠীপাতর খুঁড়ে এই রক্তমাংসের প্রতিমাকে তৈরি করেছেন বিধাতা। কি অপূর্ব রমণীয় দেহ, কদলীকাণ্ডের মতো উরু, কাজল কালো দিঘির বুকে ঝুঁকে থাকা নারকেল পাতার মতো দুটি চোখ,
আমি এক দৃষ্টে সেই রমণীর দেহদেউলের দিকে তাকিয়ে থেকে টয়লেটে ঢুকলাম। 3 টায়ার বলতে বাথরুমের ভেতর লুকিয়ে থাকা কোনো আদিবাসী যুবতী যে বিনা টিকিটের যাত্রী তা বোঝাই যায়। কিন্তু ও যে কোথায় উঠেছে, কোথায় যাবে, কে জানে তা। আমি টয়লেটের কাজ ছেড়ে বেরিয়ে আসতেই মেয়েটি আবার ঢুকে গেল, কিন্তু সে ঢুকবার আগেই হাত দিয়ে পথ রোধ করলাম তার। মেয়েটি এতক্ষণে আমার দিকে স্পষ্ট করে তাকালো। আমিও ওর চোখে চোখ রেখে এক দৃষ্টে চেয়ে রইলাম। কি অপূর্ব মুখশ্রী! এই মুহূর্তে ওকে আমার খুব কাছে টেনে নিতে ইচ্ছে করল। মনে হলো চুমোয় চুমোয় ওর গাল দুটোকে ভরিয়ে দিই। কিন্তু ট্রেনের মধ্যে এসব তো আর করা যায় না। তাছাড়া ওই বা আমাকে প্রশ্রয় দেবে কেন? পুরুষের চোখের ভাষা বোঝার শক্তি সব নারীরই আছে। তাই আমার মুগ্ধ দৃষ্টির সামনে দাঁড়িয়ে একটু বিব্রত হল। ওরও চোখে মুখে যেন একটু ভালো লাগার ভাব ফুটে উঠল। তবু বলল, ওরা ছাড়লাম বাবু, এঙি দা চালাও হোচো ওংমে, অর্থাৎ চলে যা বাবু, আমাকে ভেতরে যেতে দে। কেন, টিকিট নেই বুঝি? মেয়েটি ঘাড় নেড়ে না বলল। তাই বলে বাথরুমে লুকিয়ে থাকবি? এবার করুণ চোখে মাথা নত করল। বললাম, কোথায় যাবি? মনোহরপুর। কোথা থেকে আসছিস? ঝাড়গ্রাম। তুই একা? মনোহরপুরে কখন পৌঁছবে গাড়িটা? ভোর 3 বেড্ডা, অর্থাৎ ভোরবেলা। ও বাবা, তাহলে তো সারা রাত দাঁড়িয়ে যেতে হবে তোকে। এবার একটু স্বাভাবিক হয়ে ও বলল, কি করব বাবু, র‍্যাঙের গরিব মানুষ, টিকিট কাটার পয়সা নেই তো। আমি একটু চিন্তা করে বললাম, শোন, এই গাড়িতে আজ রাতে তোর কাছে টিকিট দেখতে আসবে না কেউ। এতে যে টিকিটবাবু ছিলেন তিনি খড়গপুরে নেমে গেছেন। তুই আয়, আমার বার্থের একপাশে বসবি। মেয়েটি আমার মুখের দিকে ভয়ে ভয়ে একবার তাকালো, কিন্তু আসবার আগ্রহ দেখালো না। কি হলো, আয়। মেয়েটি তবুও নড়ল না। বললাম, ভয় নেই রে, আমার বাড়তে থাকলে কেউ কিছু বলবে না, কিন্তু এইভাবে এর ভিতর লুকিয়ে থাকলে কেউ না কেউ চেঁচামেচি করে নামিয়ে দেবে গাড়ি থেকে, তখন কি করবি? এতক্ষণে সাহসে ভর করে পা টিপে টিপে এগিয়ে এলো। তারপর আমার বার্থের ওপরে উঠে পায়ের কাছে জড়ো হয়ে বসল। আমি একটু পা মুড়ে শুয়ে ওকে বসার জায়গা করে দিলাম। আমার কম্বলটা ওর কোলের উপর চাপা দিয়ে একটু আরাম দিলাম ওকে। এখন জাঁকিয়ে শীত না পড়লেও বেশ ঠান্ডার ভাব আছে, কিন্তু এই আদিবাসিনীর শরীরে কি শীত বলে কিছু নেই? বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পরও ঘুম এলো না আমার। না আসার কারণও ছিল। এই বন্য যুবতীর উষ্ণ শরীরের স্পর্শ আমাকে তখনও উত্তেজিত করছিল। কেননা আমার পায়ের তলায় বসে থাকলেও ও লোভনীয় নিতম্বের একাংশ আমার দেহে লগ্ন ছিল। তবে ওর মধ্যে কিন্তু এই স্পর্শজনিত ব্যাপারের কোনো ভাবান্তর বা চঞ্চলতা লক্ষ্য করলাম না। একসময় আমি ওকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলাম, কি নাম তোর? ও একটু যেন লজ্জা পেয়ে রক্তিম মুখে বলল, যাহা এনগে আমাদচে, অর্থাৎ যাই হোক না কেন, তোর কি? তবুও আমি জেদ ধরলাম, বল না। ও আরও লজ্জা পেয়ে বলল, ইনচাই লজ্জা কানা, অর্থাৎ আমার লজ্জা করছে। আমি বললাম, বলতেই হবে তোকে, কোনো লজ্জার কথা শুনব না। ও লাজুক মুখে বলল, মালা, মালাই টুডু।
বাহ, বেশ নাম তো। কিন্তু তুই এইভাবে একা কেন? মরদ নেই তোর? মালা একবার আমার দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বসে রইল চুপ করে। ও চোখের কোল দুটো একটু অশ্রু সজলও হয়ে উঠল। বললাম, কিরে, মরদের কথা বলতে অমন চুপ হয়ে গেলি কেন? এবার ওর চোখ দুটো বেয়ে টপ টপ করে ধারা নামল কয়েকটি। আমি সমবেদনার সুরে বললাম, মরদ নেয় না বুঝি তোকে? মালা ঘাড় নেড়ে জানালো, আমার কথাই ঠিক। আমি চোখ বুঝলাম। চোখ বুজে থাকতে থাকতে গাড়ির দুলুনিতে ঘুমিয়েও পড়লাম এক সময়। অনেক পরে একটা ভারী কিছুর চাপে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি ঘুমে অচেতন মালা আর থাকতে না পেরে আমার গায়ের উপরই লুটিয়ে পড়েছে। আমি দু একবার ঠেলে দিয়ে ওঠাবার চেষ্টা করলাম ওকে, কিন্তু ও উঠল না। অবশেষে আমিই উঠলাম। ঘুমের ঘোরে ও স্থান কাল ভুলে পরম নিশ্চিন্তে ওর একটা হাত আমার কোলের ওপর তুলে দিয়েছে। ওর উষ্ণ নরম হাতের তালুতে হাত রেখে এক মদির উষ্ণতা অনুভব করলাম আমি। ওর হাতের আঙুলগুলো নিয়ে কিছুক্ষণ খেলা করে আবার নামিয়ে রাখলাম। নিদ্রিতা রমণীর শরীরের স্বাদ নেয়া অনুচিত, তাই ওকে একটু ভালোভাবে শুতে দিয়ে চুপচাপ বসে রইলাম আমি। খুব ভোরে ট্রেন যখন মনোহরপুরে এসে থামল, মালা তখনও ঘুমে অচেতন। ইতিমধ্যে চক্রধরপুরের ট্রেনের বগিটা সাধারণ বগির মতো যাত্রীপূর্ণ হয়ে গেছে। আমার পাশে মালাকে দেখে ভ্রু কোচকাল কেউ কেউ। আমি সেসব দেখেও দেখলাম না। চক্রধরপুরের পরই মনোহরপুর। মনোহরপুরে ট্রেন থামলে আমি জোরে ঠেলা দিয়ে ডাকলাম মালাকে, কিরে, তুই যে মনোহরপুরে নামবি, স্টেশন তো এসে গেছে। মালা ধর্মরিয়ে উঠে বসল। তারপর আমার দিকে চেয়ে একটু কৃতজ্ঞতার হাসি হেসে বলল, বাবু চলা কানাই, অর্থাৎ বাবু চলে যাচ্ছি, বলে নেমে গেল ট্রেন থেকে। ও নেমে যাবার পর মনটা কিরকম যেন উদাস হয়ে গেল আমার। এই আদিবাসী রমণী প্রায় সারা রাত আমার যাত্রা সঙ্গিনী হয়ে কখন যেন অজান্তেই আমার মনের মধ্যে একটা প্রভাব বিস্তার করে ফেলেছিল। ভাবলাম, আমার তো গন্তব্যের কোনো স্থিরতা নেই, তাহলে আমিও এখানে নেমে পড়ি না কেন? এই পাহাড় জঙ্গলের দেশে মালাদের আদিবাসী পল্লীতেই যদি কয়েকদিনের জন্য আশ্রয় চাই, তাহলে মালা কি আমাকে সে ব্যবস্থা করে দেবে না? তাই ট্রেন নড়ে ওঠার সঙ্গে সঙ্গেই আমিও নেমে পড়লাম ট্রেন থেকে। কি চমৎকার জায়গা! ছোট্ট স্টেশন, চারিদিকে শুধু পাহাড় আর জঙ্গল, ঘন সবুজের সমারোহ চারিদিকে। একেবারে আমার মনের মতন জায়গা। স্টেশনের প্ল্যাটফর্মে আদিবাসী নারী পুরুষের দল সারি দিয়ে কেন্দুপাতার বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। বাতাসে অরণ্যের বুনো গন্ধ। এখানে এই অজানা দেশে অচেনা মানুষদের সঙ্গে কয়েকদিন কাটালে মন্দ কি? কিন্তু মালা, মালা কোথায়, যার কাছে আমি আমার সুখ শান্তির জন্য কয়েকদিনের একটু আশ্রয় প্রার্থনা করতে পারি? কোথায় সে? এদিক সেদিক দেখতে দেখতে হঠাৎ এক জায়গায় চোখ পড়ল আমার। দেখলাম রেলেরই একজন লোক মালাকে আটকেছে। মালা হাতে পায়ে ধরছে তার। সে কিন্তু ছাড়ছে না। বলল, কোথা থেকে উঠেছিস? মামার গাড়ি পেয়েছিস সেটা না? ইচ্ছে মতো উঠবি নামবি, শিগগিরই ভাড়ার টাকা বের কর, না হলে আজ তোকে চালান করে দেব, হাজতবাস করাবই তোকে। মালা হাউ মাউ করে কেঁদে বলল, হরাডা হোংমে বাবু,
পথ ছাড়, যেতে দে। 1 পয়সাও নেই আমার কাছে, কাল থেকে না খেয়ে আছি, আমাকে যেতে দে। না, তোকে ছাড়ব না। চল, তুই স্টেশন মাস্টারের ঘরে, রেল পুলিশের হাতে তুলে দেব তোকে। এই দৃশ্য দেখে আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম সেদিকে। বললাম, আরে কি ব্যাপার, কেন ঝামেলা করছো ভাই? গরিব মানুষ, ছেড়ে দাও না। লোকটি বিরক্ত হয়ে বলল, ছেড়ে তো দেবই, নিশ্চয়ই ছেড়ে দেব, শুধু ওর ভাড়ার টাকাটা আপনিই দিয়ে দিন। এদের চাহিদা আমার জানা আছে, তাই পকেট থেকে 5টা টাকা বের করে ওর হাতে দিয়ে বললাম, দাও, ছেড়ে দাও। লোকটি বলল, যা, এবারের মতো ছেড়ে দিলাম, আর কোনোদিন টিকিট না কেটে গাড়িতে উঠবি না, বুঝলি? বলে চলে গেল লোকটি। মালা অবাক বিস্ময়ে আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আমিও স্মিত হাসে চেয়ে রইলাম ওর মুখের দিকে। ক্রমে স্টেশন চত্বর ফাঁকা হয়ে গেল, তবুও কেউ কারোর চোখ থেকে চোখ নামালাম না। মালা কাঁপা কাঁপা গলায় বলল, বাবু, তুই এইখানে নামলি যে? আমি হেসে বললাম, বিভাগী ভ্রমর আমি, আমার তো যাবার কোনো ঠিকানা নেই, তাই ভাবলাম তোর সঙ্গেই তোদের গ্রামে চলে যাই, আমাকে নিয়ে যাবি না? মালার দু চোখে বিস্ময়। হপোয়া ভিসাম চালাম বাবু, অর্থাৎ তুই আমার দেশে যাবি? তুই যদি নিয়ে যাস তাহলে নিশ্চয়ই যাব। আমরা আদিবাসী, সেরা ওরাও গিনি গিদ্রে, তুই বড় ঘরের বিটা, আমাদের বস্তির পাতার ঘরে তুই থাকতে পারবি কেন? আমি যে তোদের ওই পাতার ঘরে থাকবার লোভেই ঘর থেকে বেরিয়েছি মালা। তোদের গ্রামে আমাকে নিয়ে চল, এই বনে পাহাড়ে ঘরে আমি পাখির গান শুনব, ঝর্নার জল খাব, বনের শোভা দেখব। চল তবে। আমি ওর সঙ্গে চললাম। যেতে যেতে বললাম, কোথায় থাকিস তোরা? গ্রামের নাম কি? ইয়াংদা বরুরিং তাহানা, ঝরুক্কোনা। আমি হেসে বললাম, তোর ভাষায় বললে কি করে বুঝবো, আমার ভাষায় বল। মালা বলল, কাছেই পাহাড়ে থাকি, গ্রামের নাম ঝরুক্কাকানা। বলে দূরের দিকে আঙুল দেখালো। ওই যে ডুংরিটা দেখছিস, ওর পাশেই আমাদের গ্রাম। ওরে বাবা, ও তো অনেক দূর। 6 কোরস বাবু, এই তোর কাছে হলো? যাবি না? মালার দু চোখে কেমন যেন হতাশা। বললাম, যাব রে যাব, যাব বলেই তো তোর কাছে ছুটে এলাম। কে আছে তোর গ্রামে? মা আছে, বাবা আছে, আর কেউ নেই? আর কে থাকবে? এবিদা জঙ্গায় ভানু এরা, মরদ নেই, মরদদের ঘর তো ছেড়ে এসেছি। বলে আমার কাঁধে ঝোলাটা ওর কাঁধে নিয়ে নিল। আমরা দুজনেই তখন স্টেশনের বাইরে এলাম। এখন আর ভোর নেই, সকাল হয়ে সূর্যের উদয় হয়েছে। আদিবাসী দেহাতিরা সেখানে রাস্তার ধারে কাঁচা আনাজ নিয়ে বসেছে। বাজারের পাশে একটা চায়ের দোকানে বসে দুজনে বেশ তৃপ্তি করে সিঙাড়া আর জিলিপি খেয়ে চা খেলাম। মালা বলল, খুব খিদে লেগেছিল বাবু, তুই আমাকে বাঁচালি, আমার জন্য কত করলি তুই। আমি বললাম, ও কিছু নয়। এবার আমরা স্টেশনের বাঁ দিকে যে ছোট্ট টিলাটা মাথা উঁচু করে আছে সেই টিলায় গিয়ে উঠলাম। কাছের জঙ্গল থেকে একদল আদিবাসী রমণী মাথায় কেন্দুপাতার বোঝা নিয়ে চলে গেল আমাদের পাশ দিয়ে। টিলার ওপাশে একটু নিচে পিচঢালা মসৃণ পথ, আরও নিচে একটা খাদের মতো অংশে কুলকুল করে বয়ে চলেছে ছোট্ট একটা গিরি নদী। কি নদী রে এটা? কুইনি বটে। আমরা একটা বড় গাছের নিচে পাথরের ওপর বসলাম দুজনে। আমি মুগ্ধ হয়ে কাছের দূরের
পাহাড়ের দৃশ্য দেখতে লাগলাম। অনেকক্ষণ ধরে চারিদিকের প্রকৃতির রূপ, রস, শোভা, সৌন্দর্য উপভোগ করে মালার খুব কাছে ঘন হয়ে বসলাম। বললাম, তোর মরদ তোর মতো মেয়েকে ছেড়ে দিল কেন রে মালা? এমন বউকে কেউ ছাড়ে? মালা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে ছাড়বে কেন? আমি ওকে ছেড়ে এসেছি। তুই ছেড়ে এসেছিস? হ্যাঁ। কেন? মরদ ছাড়লি কেন? অন্য কোথাও মন মতেছে? মালা বলল, না বাবু, আমাকে কে মন দিবে? তবে আমার মরদটা মানুষ নয় বাবু, শয়তান একটা। সে কি রে? নেশা করলে ওর জ্ঞান থাকে না। আমাকে যা মারে তা তুই ভাবতে পারবি না। তাছাড়া ফুলমণির সঙ্গে ওর পীড়িত খুব। কাল আমি জঙ্গলে কাঠ আনতে গিয়ে নিজের চোখে দেখেছি। কি দেখেছিস? মালার চোখে জল এলো এবার। বলল, দেখেছি একটা ঝোপের আড়ালে ফুলমণির বুকের ওপর ও শুয়ে আছে। ফুলমণি কত সোহাগ করছে ওকে। আমার মরদ ওকে আদর করছে, চুমু খাচ্ছে। তাই দেখে আমি আর থাকতে পারিনি বাবু। একবার ভাবলাম পাহাড় থেকে লাফিয়ে পড়ি। আবার ভাবলাম কি লাভ তাতে। তাই মনের দুঃখে বনে মনে ঘুরে অনেক পথ হেঁটে রাতের অন্ধকারে এসে ট্রেন চাপলাম। তোর সঙ্গে দেখা হলো। কিন্তু মালা, তোর মরদ যদি আবার কখনো তোর কাছে ফিরে আসে, তোকে নিয়ে যেতে চায়, তখন কি করবি? তোর বাবার কাছ থেকে নিশ্চয়ই অনেক টাকা দিয়ে ও তোকে কিনেছে। তোদের সমাজে তো এইরকমই প্রথা আছে। তখন 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 আমি নাগিনী হয়ে উঠব বাবু। এমন ছোবল দেব যে আর কখনো ওকে ফুলবনির কাছে যেতে হবে না। তা না হয় হলো, কিন্তু আমি যে একজন বিদেশি লোক, তোর সঙ্গে তোদের গ্রামে যাব, কেউ কিছু বলবে না? বললেই হলো। যদি কিছু বলে তখন তো আমি আছি। চল বাবু, দেরি করলে বেলা অনেক হয়ে যাবে। এই জঙ্গলে বাঘ আছে, ভাল্লুক আছে। হাতি নেই? আমি তো শুনেছি মনোহরপুরের জঙ্গলে হাতিরও দেখা মেলে। বুনো হাতি আছে বই কি বাবু, তাই বলি একটু পা চালিয়ে চল। মালার সঙ্গে আমার বনযাত্রা শুরু হল। সে এক অপূর্ব যাত্রা। প্রকৃতির অনবদ্য রূপের ভেতর দিয়ে পথ চলা। এই পথে না এলে সুন্দরী নদীকে ঠিক চিনতে পারতাম না। পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে কৈনিন গর্ভে নেমে এলাম প্রথমে। তারপর বেগবতী নদীকে অতিক্রম করতে মালার হাতে হাত রেখে হাঁটুজল পার হয়ে ওপারে উঠলাম। ওপারে শুধুই জঙ্গল আর ছোটনাগপুরের তরঙ্গায়িত পর্বতমালা। সেখানে আমলকি মৌহার বনপথে আমরা দুজনে এক গভীর নির্জনতার মধ্য দিয়ে এগিয়ে চললাম। অরণ্যের সৌন্দর্য মিশ্রিত ভয়াবহ রূপ থেকে বুক কেঁপে উঠল আমার। এখানে কোনো আহার নেই, আশ্রয় নেই, শুধু পাহাড় আর পাহাড়, শাল, সেগুন, গরান, কেঁদ। শালগাছের কচি কচি পাতা রোদ লেগে চিকচিক করছে। কুসুম গাছে রঞ্জিত পাতাগুলি দেখে ফুল বলে ভুল হয়। গাছের ডালে ডালে কত শত পাখির কলতান, একাত্ম হয়ে শুনি। মাঝে মাঝে উঁচু নিচু পাহাড়িয়া পথে মালা আমার হাত ধরে। একসময় পথশ্রান্ত হয়ে একটি পাহাড়ের উপর বসে পড়লাম আমি। আমার হাতে মালার হাত। সে হাত ও ছাড়িয়ে নিল না, আমিও ছাড়ালাম না। আমি মুগ্ধ চোখে মালার দিকে তাকিয়ে রইলাম। মালাও কিছুক্ষণ আমার চোখে চোখ রেখে
ক্রমশ গায়ের কাছে ঘন হয়ে এলো। তারপর আমার দুটি হাত ওর বুকে রেখে বলল, তুই বিয়া করিস নাই বাবু? আমি অবাক হয়ে বললাম, না। তুই কি করে বুঝলি? তোর চোখ দেখে মনে হলো। তুই যেভাবে আমাকে দেখছিস তাতে মনে হচ্ছে কখনো কোনো মেয়েকে তুই এমন করে দেখিস না। আমি ঘাড় নেড়ে বললাম, ঠিকই বলেছিস তুই। আমার কপালও তোরই মতন রে। তুই বিয়ে করেও মরদ পেলি না, আমি মন দিয়েও মন পেলাম না। মালা এবার আবেগ জড়ানো গলায় বলল, আমাকে তোর ভালো লেগেছে বাবু? আমি বললাম, হ্যাঁ, তোকে আমার দারুণ ভালো লেগেছে। ইংহ আমা চিতানারে মন লাগাও আদিনা, অর্থাৎ আমারও তোকে ভালো লেগেছে, তাই তো তোকে আমার সঙ্গে নিয়ে এলাম। বলেই হঠাৎ আমার বুকের উপর লুটিয়ে পড়ল মালা। গাঢ় আলিঙ্গনে আমাকে বদ্ধ করে ঘাড়ে মুখ গুজে জোয়ারের নদীর মতো ফুঁসতে লাগল। তারপর বলল, আমি একটা আদিবাসী কালো কুৎসিত বুনো মেয়ে, আমাকে তোর ভালো লাগবে আমি ভাবতেও পারিনি বাবু। তুই আমাকে নে। এবার ওর সাহস পেয়ে ওর গালে একটু চুমু খেয়ে পড়লাম। পাকলি মেয়ে, এখন কি দেওয়া নেওয়ার সময়? মালা নিজেও এবার আমার বুকে মুখে চুমু খেয়ে বলল, তুই আমাকে বিয়া করবি? এমন কথা শুনব বলে আমি আশা করিনি, তাই হেসে বললাম, পাগলি, তোর না মরদ আছে? আমি ওর কাছে আর কখনো যাব না বাবু, ওকে আমি খুন করব। আচ্ছা আচ্ছা, ওসব কথা পরে হবে, এখন গ্রামে তো চল, বেলা পড়ে আসছে। আমরা একটা ছোট পাহাড় ডিঙে একটু নিচে এক আদিবাসী পল্লীতে এসে পৌঁছলাম। ঘন অরণ্যের বুকে এই গিরিপল্লী মালাদের গ্রাম। বেশ পরিপাটি করে নিকোনো চুকোনো সাজানো গোছানো 10-12টা কুড়েঘরের সমন্বয় এই গ্রাম। প্রতিটি বাড়ির উঠোনে গাঁদা ফুলের গাছ, গাছগুলো ফুলে ভরে আছে। গৃহস্থের আঙিনায় হাঁস মুরগি ও ছাগল কুকুরের অবাধ বিচরণ। তবে কিনা কপাল মন্দ হলে যা হয়, এক্ষেত্রেও তাই হল। অর্থাৎ মালাদের বাড়িতে গিয়ে এক দুঃসংবাদ পেলাম। মালার বাবা মাত্র 10 দশেক আগে সাপকাঠি হয়ে মরেছে, আর ওর মা কাঁদতে কাঁদতে কোথায় যেন চলে গেছে। শূন্য ঘর খাঁ খাঁ করছে তাই। মালা প্রথমটা কান্নায় ভেঙে ধুলোয় শুয়ে গড়াগড়ি খেল। তারপর একটু প্রকৃতিস্থ হয়ে গ্রামের সকলকে ডেকে ওর দুঃখের কথা বলল। আমার সঙ্গেও পরিচয় করিয়ে দিল সকলের। আমি সহায় না হলে ও যে খুবই অসুবিধায় পড়ত সে কথাও বলল। একজন সর্দার গোছের প্রবীণ এগিয়ে এসে বলল, মেয়েটার কপাল খারাপ বাবু, ও জন্মাবার পরই ওর মা মারা গেল। এখন যে মা, সে ওর সৎ মা। ওর বাবা মারা যেতে সে ও আর একজনের সঙ্গে চাইবাসা না বড় জামদা কোথায় যেন চলে গেছে। মেয়েটাও স্বামীর ঘর করতে পারল না, তা ঠিক আছে, এখন ওর ঘর ও দেখুক। তবে তুই কিন্তু খুব ভুল করলি বাবু, এই পাহাড় জঙ্গলে কি পাবি তুই? আমি হেসে বললাম, শহরে যা পাবো না, দিনে বনের শোভা, রাতে চাঁদের আলো, তার উপরে তোমাদের ভালোবাসা, তারই লোভে তো এসেছি আমি। বেশ, থাকতে পারলে থেকে যা, যতদিন ইচ্ছে থাক। আমি মালাদের উঠোনে একটা মোড়ায় বসে বললাম,
তোদের গ্রামে তো এলাম, এখন কি ব্যবস্থা করবি বল? না খেয়ে থাকবো? মালা বলল, সে কি বাবু, আমরা গরিব হতে পারি, একটু অতিথি সেবা করতে পারবো না? বস তুই। আমি বসে রইলাম। মালা কিছু সময়ের মধ্যেই একটা নতুন হাঁড়ি, চাল, জ্বালানি কাঠ, গোটা কতক ডিম, তেল, নুন, পেঁয়াজ ইত্যাদি জোগাড় করে আনলো। একটু পরেই দেখলাম মালার সমবয়সী আরেক যুবতী এসে মালার সঙ্গে কাজে লাগল। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত্রি হয়েছে তখন। কাঠের জালের আগুনের আলোয় মেয়েটিকে দেখে আমার মনে হলো ঠিক যেন একটা ফনা তোলা সাপিনী। মালারই মতন গড়ন, তবে অতটা সুগোল নয়, একটু হিলহিলে। বন্য ভাবটা অত্যন্ত প্রকট। কালো কোষ্ঠী পাথরের প্রতিমা, ছুরির মতন চোখ, চোখের মণি দুটো দেখলে মনে হয় যেন সাপের মতো তীক্ষ্ণ, শুধু ছোবল দেবার অপেক্ষা। পরনে সায়া নেই, ব্লাউজ নেই, শুধু একটা দূরে শাড়ি পেঁচিয়ে পড়া। বুকের লোভনীয় স্তনযুগলের কোনো বাঁধন নেই। ওর সারা অঙ্গ জুড়ে যৌবনের তাপ যেন খাই খাই করছে। আমি অবাক বিস্ময়ে সেই বনবালার দিকে তাকিয়ে রইলাম। যুবতীও মালার সঙ্গে কাজ করতে করতে বারবার আমার দিকে তাকিয়ে দেখতে লাগল। মাঝে মাঝে ওদের দুজনের মধ্যে কী সব কথা হচ্ছে, আর মুখ টিপে টিপে হাসছে। ওর নাম কমলি, কেননা মালা ওকে দু একবার ওই নামেই ডাকল। আমি এই বনভূমের আদিবাসী পল্লীতে বসে ওই বনসুন্দরী এবং আকাশের চাঁদকে একই দৃষ্টি নিয়ে দেখতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে রান্নার কাজ শেষ হলো। আদিবাসী হলেও এরা দেখলাম অতিথি সৎকারে বেশ নিষ্ঠাবান। কাঁচা শালপাতার থালায় গরম ভাত আর আলু পেঁয়াজ সহ ডিমের ঝোল আমার পাতে ঢেলে দিল মালা। বেশি দেয়াতে অবশ্য আপত্তি করলাম না, কেননা আমার প্রায় প্রচণ্ড খিদে পেয়েছিল তখন। খাওয়া দাওয়ার পর শোবার ব্যবস্থাও চমৎকার হলো। কমলি নামের সেই যুবতী এসে কয়েক আঁটি খড় বিছিয়ে ঘরের ভেতর বিছানা পেতে দিল। তারপর একটা বাঁশের খুঁটি ধরে দাঁড়িয়ে হিহি করে হাসতে লাগলো আমার দিকে চেয়ে। মালা বলল, কি হচ্ছে কি বাবু, কি মনে করবেন বলতো? কমলির হাসি দ্বিগুণ বেড়ে গেল। মালা বলল, কিছু মনে করিস না বাবু, ও মেয়েটা এই রকমই, নতুন লোক দেখলেই ও লজ্জা পেয়ে হাসে। আমি মালাকে কিছু না বললেও মনে মনে ভাবলাম, এ কি লজ্জা নেব না? স্পষ্ট দেখতে পাচ্ছি ও সাপের মতো চোখ দুটো কামনার আগুনে জ্বলছে। তবু ভদ্রতা করে বললাম, হ্যাঁ, খুবই সরল প্রকৃতির। ও এখনো বাস দেখেনি, ট্রেন দেখেনি, সিনেমা দেখেনি। বলিস কি রে? হ্যাঁ বাবু, এই পাহাড় আর জঙ্গল ছাড়া ও কিছুই দেখেনি। তাহলে তো একদিন ওকে মনোহরপুরে নিয়ে গিয়ে সব কিছু দেখিয়ে আনতে হবে। ওখানে কি দেখবে বাবু, শুধু ট্রেন ছাড়া তো কিছু নাই, তবে রাউরকেলায় গেলে সব কিছুই দেখতে পাবে। এরপর মালা আমার কম্বলটা বিছানায় পাট করে রেখে বলল, কুপাটা কুলুপ দিয়ে শুয়ে পড়ো বাবু, আমি কমলিদের ঘরে শুতে যাই। শোয়ার আগে চিমনিটা নিবিয়ে নিস। আমি একবার কমলি আর একবার মালাকে দেখলাম। দুই মেয়ের মধ্যে কত ফারাক। কমলির চোখে কামনার আগুন, মালার মুখে ভালোবাসার গভীরতা। যাই হোক, এই দুই আদিবাসী যুবতীর সান্নিধ্যে কটা দিন আমার মন্দও কাটবে না। এক অপূর্ব ও অনাস্বাদিত কাল্পনিক সুখানুভূতিতে মনটা আচ্ছন্ন হয়ে গেল। তবুও রসিকতা করে বললাম, আমি একা শোবো এই ঘরে, যদি ভয় পাই? মালা বললে, এই গ্রামে কোনো ভয় নাই বাবু, কোনো অপদেবতা নাই। কিন্তু আমি একা, তোরা তো দুজন, শুয়ে পড় না, একটু
এদিক ওদিক করে। মালা বলল, তা হয় না বাবু, লোকে কি বলবে, নিন্দে করবে না? দুজন সমস্ত মেয়ে আমরা, তোর সঙ্গে এক ঘরে কি শুতে পারি? তাছাড়া আমরা আদিবাসীরা এমনিতে খুব ভালো, কিন্তু কেউ সন্দেহ করলে আর রক্ষে থাকবে না। মালা না বললেও এদের প্রকৃতি আমি জানি। সিংভূম জেলার বিভিন্ন অঞ্চলে আমার জীবনের অনেক ব্যর্থ বসন্ত কেটে গেছে। আমি জানি এরা যেমনই পরোপকারী, তেমনি সদাশয়, সহজ সরল, তেমনি নির্মম। নেশার ঝোঁকে থাকলে আর রেগে গেলে সাপের চেয়েও খল, বাঘের চেয়েও ভয়ঙ্কর এরা। সে রাত এক ঘুমেই কাটালাম। পরদিন সকালে পাহাড়ার বনভূমির সৌন্দর্য দেখে মন মোহিত হয়ে গেল। কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য চারিদিকে! প্রকৃতি তার সমস্ত সবুজ সম্ভার যেন এখানেই উজাড় করে দিয়েছে। আমি ওঠার আগেই দেখলাম মালা এসে শুরু করে দিয়েছে তার প্রাত্যহিক কাজ, অর্থাৎ ঝাঁটপাট, গোল দেয়া, নিকোনো, মাজানো সব। আমি ব্রাশে মাজন নিয়ে দাঁত মাজতে মাজতে এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলাম। মালা কোথা থেকে যেন এক বালতি জল এনে বলল, এই নে বাবু, হাত মুখ ধুয়ে নে। এই আদিবাসী বন্য যুবতী এখন যেন এক বনহংসী। কি সতেজ যৌবনদীপ্ত তার দেহবল্লরী! একে শুধু ভোগ নয়, ভালোবাসতেও ইচ্ছে করে। ওর দুটি চোখেই যেন প্রেম যৌবনার উজান বইছে। এই সকালে এই সুন্দর পরিবেশে ওকে দেখে আমার মনে হলো আমি এই বনে পাহাড়ের মালাকে বিয়ে করে চিরকালের মতো থেকে যাই। কিন্তু কল্পনার সুখানুভূতি তো বাস্তবে সম্ভব নয়, যতই অরণ্যের গভীরে থাকি। তবুও আমি খুঁটিতে বাঁধা গরু, টান পড়লেই আবার চলে যেতে হবে। আমার কর্মজীবন তো আমার গণ্ডির বাইরে বরাবর থাকতে দেবে না। এরই মধ্যে মালা আমাকে একটা বাটিতে করে মুড়ি আর কাঁচা পেঁয়াজ এনে দিয়েছে। তারপর বহুর দিনের পোড়া কালো একটা বাটিতে করে চায়ের জলও চাপিয়েছে দেখলাম। খড়ের জাল দিয়ে তৈরি হয়েছে ধোঁয়াটে চা। তা হোক, এই অরণ্যে এটাই তো অমৃত। একটু পরে কমলিও এলো। মালার গা ঘেঁষে বসে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে খিলখিল হাসে। সেই হাসিতে যথেষ্ট মাদকতা আছে। আজ দিনের আলোয় ওকে আরও ভালো করে দেখলাম। বাপ রে, উদ্দাম যৌবন! ও কি সত্যিই নারী, নাকি কোনো মোহিনী, নাগিনী? ঘন কেশে ভরা মুখ যেন সাপের ফনা, দুচোখে বন্য আমন্ত্রণ। দেখা মাত্রই দেহ উত্তেজিত হয়, সম্ভোগ বাসনা জাগে। ওর যৌবনের উদ্দামতার ডাক এড়িয়ে পালাবার সাধ্য বোধহয় কারণ নেই। ওর হাসি দেখে মৃদু ধমক দিয়ে মালা বলল, কি হচ্ছে কি বাবু, কি মনে করবে বলতো? ধমকে কমলি লক্ষ্মী মেয়ের মতো চুপ করে আমার দিকে পিছু হয়ে ঘুরে বসল এবার। কিন্তু আবার সেই শাড়ির খুঁটে মুখ ঢেকে খুলকুল হাসে। এ হাসি যেন থামতেই চায় না। মালা চা তৈরি করে এক কাপ চা আমাকে দিয়ে বাকিটা নিজেরা খেল। চা খেয়েই চলে গেল কমলি। আমি মালাকে বললাম, তোর তো এখানে নিজের বলতে কেউ নেই দেখছি, এখনো ভেবে দেখ কি করবি। আমার মনে হয় তুই তোর মরদের কাছেই ফিরে যা, তাতেই তোর ভালো হবে। মালা রাগত মুখে বলল, তার হয় না বাবু, ঝর্ণার জল একবার নিচের দিকে নেমে এলে আর কি সে উপরে উঠতে পারে? আমি এইখানেই থাকব, এই ভিটেতেই বনে বনে ঘুরে পাতা কুড়োবো, জঙ্গলের কাঠ কেটে এনে বাজারে বেচব, হাঁস মুরগি পুষব, একটা পেট ঠিক চলে যাবে। আমি ওর হাতে 50টা টাকা দিয়ে বললাম, বেশ,
যা ভালো বুঝিস তাই কর, এখন এই দিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে আয়। মালা বলল, তুই পরদেশি বাবু, আমাদের দেশে এলি, আমি তোকে টাকা নিয়ে খেতে দেব? এ কি হয়? হ্যাঁ হয়, তুই এখন টাকা পয়সা কোথায় পাবি বল? মালার দু চোখ জলে ভরে উঠল। বাবু, ওটা রেখে দে। এমন সময় তীর কার নিয়ে এক আদিবাসী যুবক হাসি মুখে সেখানে এসে দাঁড়াল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, চল বাবু, জঙ্গলে যাবি তো আয়, পাখি মারব, ঝর্ণা দেখাবো। আমি মালাকে জিজ্ঞাসা করলাম, ও কে রে? ও সুদাম, তুই যা বাবুর সাথে, খুব ভালো ছেলে বটে। আমি সুদামের সঙ্গ নিলাম। সুদাম ওর আদিবাসী বন্য ভাষায় কত কী বলতে লাগলো আমাকে। উঁচু নিচু পার্বত্য পথে আরও গভীর বনভূমির দিকে নিয়ে চলল। বেশ কিছু দূর যাবার পর হঠাৎ সেই পরিচিত খিলখিল হাসির শব্দে পিছন ফিরে তাকালাম। দেখি কমলি নামের সেই যুবতী কখন আমাদের পিছু নিয়ে সেখানে এসে হাজির হয়েছে। ওর দু চোখে রঙের নেশা, যৌবনের পূর্ণকুম্ভ বিলিয়ে দেবার জন্য যেন হিল হিল করছে। বন্য যৌবনের উগ্র বিষ না নামলে যেন শান্তি হবে না ওই সরীসৃপের। আমি সুদামকে বললাম, কমলি তোর কেউ হয় নাকি রে? সুদাম বলল, না না, ও তো এক বাবা মরা মেয়ে, বুধন সর্দারের ঘরে থাকে, ওকেই বাবা বলে। ওর রোগই হলো এই হাসি, ঝর্নার মতো শুধু হেসেই গড়িয়ে পড়ে ও। কিন্তু ও যে সঙ্গ নিয়েছে আমাদের, বেশি দূরে যাবে না, কাছেই বড় ঝর্ণা, সেখানে নাহান করবে। সুদামের কথাই ঠিক। হঠাৎ এক জায়গায় এসে থমকে দাঁড়ালো কমলি। একটু দূরে একটা বড় ঝর্ণা ঝরঝর শব্দে জলপ্রপাতের মতো ঝরে পড়ছে দেখতে পেলাম। কমলি খিলখিল করে হেসে সেই দিকে নেমে গেল। সুদামের সঙ্গে অনেক বেলা পর্যন্ত পাহাড় জঙ্গল ঘুরে কয়েকটা তিতির ও বক মেরে ফিরলাম। মালা বলল, এত দেরি করলি কেন বাবু? অনেক বেলা হয়ে গেল, যা নাহান করে আয়। আমি মালার মুখের দিকে স্নেহভরা চোখে একবার তাকিয়ে স্নানের আয়োজন করলাম। কেন জানি না ঠিক এই মুহূর্তে মালার এই কণ্ঠস্বর আমার অত্যন্ত প্রিয়জনের বলে মনে হল। ও যখন নিজের থেকেই রাজি, তখন ওকে বিয়ে করলে হয়তো আমি সত্যিই সুখী হব। কিন্তু মুশকিল হলো, বিয়ে করে ওকে রাখবো কোথায়? ওর সঙ্গে এই অরণ্যে থাকাও যেমন সম্ভব নয়, তেমনি ওকে নিয়ে শহর বাস করাও অসম্ভব। অথচ মালার মতো রসবতী যুবতীকে পেয়ে হারানো বেদনাদায়ক। মালা আমাকে ওর দিকে একভাবে চেয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করল, অমন করে আমার দিকে চেয়ে কি ভাবিস বাবু তুই? ভাবি, সত্যি যদি তোকে বিয়ে করতে পারতাম রে। মালা হাসল, বলল, যা বাবু, নাহান করে আয়, বড় ঝর্ণায় যেতে পারবি তো? পারব, বেশি দূরে তো নয়। আর দেরি না করে গামছা কাঁধে সেই নির্জন পার্বত্য পথে ঝর্ণার দিকে এগিয়ে চললাম আমি। আদিবাসী মেয়ে পুরুষের দল এখন গ্রাম ছেড়ে কেউ শহরের দিকে, কেউ বা গভীর জঙ্গলে চলে গেছে যে যার কাছে। আমি একা একাই বেশ কিছুটা পথ এসেছি। হঠাৎ কোথা থেকে যেন আমার গায়ের উপর একটা গাঁদা ফুল এসে পড়ল। ফুলটা কুড়িয়ে নিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবার কিছু পথ আসার পর ওই একই ব্যাপার ঘটে গেল। এবার বেশ ভালো করে এদিক সেদিক তাকাতেই দেখতে পেলাম মূর্তিমান রতি সদৃশ্যা কামনাময়ী কমলিকে। সে তার বন্য যৌবন অঙ্গে ধরে রাখতে না পেরে কামনার বিষে ছটফট করছে। আমার কাছ থেকে সামান্য দূরে এক উচ্চস্থানে দাঁড়িয়ে ওর ছুরির ফলার মতো চোখ দুটো দিয়ে সাপিনীর চোখে আমাকে দেখছে। বাঘিনীর সামনে শিকার দেখলে যেভাবে তাকায় সেইভাবেই দেখছে ও।
এখন আর সেই খিলখিল হাসি নেই। ফনা তুলে দাঁড়িয়ে যেন শুধু ছোবল মারার অপেক্ষায়। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি রে, অমন করে কি দেখছিস? ফুল ছুটছিস কেন? কোনো উত্তর না দিয়ে একইভাবে তাকিয়ে রইল। আমার দিকে চেয়ে ঠোঁটের ফাঁক দিয়ে জিভটা একটু বের করে ভেঙচি কাটল। বুঝলাম আমন্ত্রণ জানাচ্ছে। যদিও এখানে এই সময় ধারে কাছে কেউ নেই, তবুও প্রকাশ্য দিবালোকে এই ঝর্ণাতলায় কেউ আমাদের দেখে ফেললে সর্বনাশ ঘটে যাবে। আমি ওর দিকে না তাকিয়ে সোজা চলে এলাম ঝর্ণার কাছে। সেই গভীর নির্জনে পাহাড়ের উচ্চস্থান থেকে ঝিরঝির করে ঝর্ণার ধারা ঝরে পড়ছে। সেখানে আমি মনের আনন্দে স্নান করতে লাগলাম। আমার দেখা দেখি কমলিও চলে গেল সেখানে। তারপর আবার সেই আগের মতো খিলখিল হেসে ঝর্ণার জলে গা মাথা ভিজিয়ে স্নান করতে লাগলো। ঝর্ণার জলে সর্বাঙ্গ ভিজে, পরনের শাড়ি শরীরে লেপটে গেল ওর। মাঝে মাঝে সেই জল আঁচলা ভরে ছুঁড়েও দিতে লাগলো আমার গায়ে। ওই গভীর নির্জনে এই আদিবাসী বন্য যুবতীর জল সব দেহ আমার দু চোখে নেশা ধরিয়ে দিল। একবার ভাবলাম, কেউ কোথাও তো নেই, একটু যদি ওকে জড়িয়ে ধরে ওর যৌবনের মধু ভ্রমণের মতো পান করি তো ক্ষতি কি? ও বাধা দেবে না, কেননা ও তো চাইছে। কিন্তু মনে ওই ভাবের উদয় হলেও সাহস হলো না। এক, মালার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। দুই, দৈবাত কেউ যদি এসে পড়ে তাহলে রক্ষে থাকবে না। আমি অল্পক্ষণ স্নান করে বড় একটা পাথরের আড়ালে সরে এসে গা মুছতে লাগলাম। কমলি সেখানেও এসে হাজির হল। আমি এবার স্পষ্ট করে ওর দিকে তাকিয়ে বললাম, কমলি, তুই এখান থেকে যা। কেউ দেখে ফেললে বদনাম হয়ে যাবে আমার, তোর জন্য আমি বিপদে পড়ে যাব। কমলি সে কথা শুনেও শুনল না, উল্টে দু হাতে মুখ ঢেকে আবার খিলখিল করে হাসতে লাগল। তারপর আমি যেই চলে আসতে যাব অমনি আমার একটা হাত ধরে টান দিল সে। বললাম, কি ব্যাপার? সেই পাথরের আড়াল দিয়ে আরেকটি সরু পথ ক্রমশ নেমে গেছে নিচের দিকে। কমলি আমাকে সেই পথে যেতে বলল। এদিক দিয়ে গেলে বুঝি তাড়াতাড়ি হবে? ও ঘাড় নেড়ে হ্যাঁ বলল। তারপর আবার সেই খিলখিল হাসি। যাই হোক, ওরই দেখিয়ে দেয়া পথ ধরে ক্রমশ নিচের দিকে নামতে লাগলাম। একটু নামার পরই দেখলাম ছোট্ট একটা গুহার মুখে সে পথ রুদ্ধ। আর এগোলাম না। বুঝলাম ওর অভিসন্ধি ভালো নয়। ও যা চায় আমিও তাই চাই, কিন্তু এই মুহূর্তে সে কাজ সম্ভব নয়। তাই ওকে এড়িয়েই ফিরে আসতে গেলাম। কিন্তু আসবো কি করে? সেই মত্ত মাতঙ্গী তখন আমাকে দু হাতে টেনে ধরেছে। আমি বহু কষ্টে ইন্দ্রিয় সংযম করে ওর গালে একটা চুমু খেয়ে বললাম, ঘরে চল পাকলি, এত খেপলে কি করে হবে? ও কিন্তু ছাড়বার পাত্রই নয়। অবশেষে বহু কষ্টে ওর হাত থেকে নিষ্কৃতি পেলাম। ও তখন ইচ্ছে করেই একটু দূরে সরে গিয়ে ওর বুকের কাপড় সরিয়ে একবার দেখালো আমাকে। তারপর ঠোঁট বেঁকিয়ে জিভ দেখিয়ে ছুটে পালালো। এই মুহূর্তে আমার মন সম্পূর্ণ অন্য রকম হয়ে গেল। এতক্ষণ যে মন মালার প্রেমে আচ্ছন্ন ছিল, সেই মন এখন ওই সাপিনীর জন্য অধীর হয়ে উঠল। আসলে ও আমার সুপ্ত চেতনাকে সজাগ করে দিয়েছে। আমার মনের মধ্যে ঘুমিয়ে থাকা আদিম রিপুকে জাগিয়ে তুলেছে ও। মানুষ প্রকৃতির দান, আমিও তার ব্যতিক্রম নই। কমলির নেশায় আচ্ছন্ন হয়ে যখন ফিরে এলাম, মালা বলল, এত দেরি হলো যে? সত্যি কথাই বললাম ওকে। কমলিটা খুব জ্বালাচ্ছিল তাই। মালা একটু গম্ভীর হয়ে গেল এবার। তারপর বলল, কিছু করে ফেলিসনি তো? তাই কি পারি?
যে কাজ তোর সঙ্গে করলাম না সেই কাজ করব ওর সঙ্গে? এ তুই ভাবলি কি করে? আমার এই কপালটাকে আমি বিশ্বাস করি না বাবু। আমি পোশাক পরিবর্তন করে ভদ্রস্থ হতেই মালা আমার খাবার ব্যবস্থা করল। আবার সেই ডিমের ঝোল আর ভাত। মুখোমুখি বসে দুজনেই আমরা খেতে লাগলাম। খেতে খেতে মালা আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি ঠিক করলি বাবু? কি? আমাকে বিয়ে করবি না? করব, কিন্তু তোকে বিয়ে করে রাখবো কোথায় বলতো? কেন, তোর কাছে? আমি শহরের লোক, আমার সঙ্গে তোকে দেখলে সবাই হাসবে যে। তবে আমি এখানেই থাকব। তুই মাঝে মাঝে শহর থেকে আসবি, আমাকে ভালোবাসবি, আমি তোর আশায় বসে থাকব। আমি হেসে বললাম, তোকে বিয়ে করে সব কিছু করে যদি আর কখনো না আসি, শহরের লোককে বিশ্বাস করিস তুই? তুই তা করতে পারবি না বাবু, সে লোক তুই নয়। তুই কি আমাকে সত্যিই ভালোবেসে ফেলেছিস? মালা ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। বেশ, তাহলে কথা দিলাম আমি তোকেই বিয়ে করব। কিন্তু গ্রামের লোক বাধা দেবে না? দিবে। তাহলে? তাহলে হয় ওরা মরবে, নয় আমি। হেসে বললাম, সেই সঙ্গে আমাকেও মার খাওয়াবি? তোর গায়ে আমি আঁচড়টি লাগতে দিব না বাবু, কোনো ভয় নাই তোর। আমি মালাকে বিয়ে করব স্থির করে আহারান্তে শয্যা গ্রহণ করলাম। হোক মালা আদিবাসিনী, তবুও ওর যৌবনের যে দুর্বার আকর্ষণ, তা আমি আমার স্বজাতীয় নারীর মধ্যে হয়তো আর পাব না। তাছাড়া আমার জীবনের পুরাতন ক্ষতর বুকে মালাই মনোরম প্রলেপ। ওর আঠা ছাড়া এই ঘা আর কেউ শুকোতে পারবে না। সারা দুপুর ঘুমিয়ে বিকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন দেখলাম আদিবাসী মেয়ে মরদের দল সবাই ফিরে এসেছে। আজ পূর্ণিমা, ওদের আজ খুবই আনন্দের দিন। চাঁদের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই শুরু হলো ওদের নাচ গানের পালা। পচুই খেয়ে মাদল বাঁশি বাজিয়ে কোমর ধরে সে কি দারুণ নাচ শুরু হলো ওদের। অনেক রাত পর্যন্ত চলল সেই নাচ। তারপর যখন ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ল সবাই, তখন সাঙ্গ হল উৎসবের পালা। বুঝলাম আজ আর খাওয়া দাওয়া আশা করাই বৃথা। প্রচণ্ড ক্ষুধা পেটে নিয়েই নিজের জায়গায় এসে শোবার ব্যবস্থা করলাম। এমন সময় মালা এলো। খুব নেশা করেছে ও। বলল, বাবু, ওইখানে তোর খাবার ঢাকা দেওয়া আছে, খেয়ে নিস। আমি চললাম, কুপাটে কুলুপ দিয়ে শুয়ে পড় তুই। আমি অবাক বিস্ময়ে মালার দিকে তাকিয়ে থেকে ভাবলাম, এত নেশা করেও এই আদিবাসী মানবী কি করে তার কর্তব্যটিকে মনে রেখেছে? এই যুবতী তো মনে প্রাণে আমার। এই অন্ধকার কক্ষে চিমনির আলোয় এই মুহূর্তে যদি আমি ওকে আমার কোলের কাছে টেনে নিই, তাহলে ও কি আমার লালসার কাছে বাধা দেবে? না, দেবে না। তবে কেন এই বন জোছনার ভরা মায়াবীর রাত বিফলে যেতে দেওয়া? কিন্তু যে মুহূর্তে ওই চিন্তাটা আমার মনের মধ্যে উঁকি দিল, সেই মুহূর্তে মালার পাশে কমলিও এসে হাজির। নেশা কমলিও নেহাত কম করেনি। কমলি এসেই মালার সামনে আমার হাত ধরে টান দিল। একটু নেশা করবি বাবু? আয় না, ভারী মিষ্টি, একটু খাবি আয়। মালা এক ঝটকায় ওর হাত ছাড়িয়ে নিল। তারপর বলল, এই বাবু এখন ঘুমোবে, রাত অনেক হয়েছে, চলে আয়। কমলি আবার সেই আগের মতো খিলখিল করে হেসে মালাকে জড়িয়ে ধরে টলতে টলতে বেরিয়ে গেল ঘর থেকে। ওরা চলে গেলে আমি ঘরের কোণে রাখা আমার রাতের আহার সংগ্রহ করতে গেলাম। একটা বাটিতে এক বাটির জঘন্য পায়েস ছিল। কোনো রকমে সেটাকে গলাধ্যকরণ করে এক গিলাস জল খেয়ে দরজা বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে দরজায় টকটক শব্দ শুনে উঠে বসলাম।
এত রাতে কে রে বাবা? কে আসতে পারে? আলো জ্বালব? দেশলাই খুঁজে পেলাম না। আবার টকটক শব্দ। কে? বাইরে শব্দ। ইস, কে তুই? খুব চাপা গলায় কে যেন বলল। আমি। নিশ্চয়ই মালা নেশার ঘোর কাটিয়ে চুপি চুপি উঠে এসেছে। তাই আর জিজ্ঞাসাবাদ না করে নিঃশব্দে দরজাটা খুলে দিলাম। দেব নাই বা কেন? সম্ভোগ লালসায় আমারও দেহ মন যে উন্মুখ হয়ে রয়েছে। অন্ধকারে একটা ছায়া শরীর চকিতে ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। তারপর আমি কিছু বলবার আগেই আমার হাত দুটো ধরে ওর বুকের উপর রাখল। আমি ওর কামনার আগুনকে প্রজ্বলিত করে নিমেষে গাঢ় আলিঙ্গনে বদ্ধ করলাম ওকে। আমরা পরস্পরকে জড়িয়ে ধরেই বিছানায় এলাম। সে কি দারুণ সুখানুভূতি! কামাধুরা রমণীর যৌবনে লেলিহান শিখায় আমি পুড়ে ছাই হয়ে গেলাম। অবশেষে উত্তেজনার চরমে পৌঁছে শ্রান্ত ও ক্লান্ত হয়ে হরি বুকে লুটিয়ে পড়লে ও আমাকে আলিঙ্গনবদ্ধ করে শুয়ে রইল। এক সময় আমি ওকে চুমুকে আদর করে বললাম, এইভাবে সারা রাত থাকবো নাকি? দুষ্ট কোথাকার, ছাড়বি তো? ও আরও ঘনভাবে আমাকে জড়িয়ে ধরে বলল, না, তোকে আমি ছাড়তে পারবো না বাবু। আমি রোজ রাতে তোর কাছে চলে আসব। তুই আমাকে এমনিই সুখ দিবি। আমি চমকে উঠে বললাম, কে? কে তুই? তুই তো মালা নয়। আমি কমলি। ওর যৌবন মদিরায় আমি তখনও আচ্ছন্ন হয়ে রয়েছি। ওর নগ্ন বুকে বুক রেখে তখনও শুয়ে আছি আমি। ওর যৌবনের অর্ঘ্য আমার বুভুক্ষ যৌবনকে যেভাবে তৃপ্তি দিয়েছে, তাতে ওর প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত। তবু বললাম, এ ভুল তুই কেন করলি রে কমলি? তুই না কুমারী মেয়ে? এই মিলনের ফলে তোর যদি কিছু হয়ে যায় তখন কি করবি তুই? আমি যে তোকে মালা ভেবেছিলাম। জানি বাবু, মালা আমাকে সব বলেছে। তুই তো মালাকে বিয়া করবি। হ্যাঁ, আমি তো সেই মালা ছিঁড়ে দিয়েছি বাবু। ও আর কোনো দিনও তোর কাছে ফিরে আসবে না। আমি ওকে ধাক্কা দিয়ে খাদের ভেতর ফেলে দিয়েছি। এখন থেকে তুই আমার। কি বলছিস তুই? মালাকে খাদের ভেতর ফেলে দিয়েছিস? হ্যাঁ বাবু, না হলে যে তোকে পেতাম না। ওই তোকে নিয়ে নিত। আমি তোকে সারা জীবন আমার বুকে করে ধরে রাখবো বাবু। তুই আমায় ভালোবাসবি তো? ওর কথা শুনে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। এই ভয়ঙ্করীর হাত থেকে কি করে মুক্তি পাব তা ভেবে পেলাম না। তবুও জোর করে ওর গ্রাস থেকে নিজেকে মুক্ত করে বললাম, এ কি করলি তুই রে কমলি? মালা তোর বোনের মতো, তুই ওকে এইভাবে মারলি? কমলি তেমনি খিলখিল করে হেসে বলল, ও আমার পথের কাঁটা। ওকে না মারলে কি তোকে আমি পেতাম বাবু? আমি অবাক হয়ে ভাবতে লাগলুম, কামুক নারী আদিম ক্ষুধার তাড়নায় কতই না ভয়ঙ্করী হতে পারে। যৌবনের অফুরন্ত সম্ভারে ও হয়তো মালার চেয়েও অনেক বেশি লোভনীয়। ওর দেহের পরতে পরতে যৌবনের যে ক্ষীর আমি খেয়েছি, তার স্বাদ হয়তো এ জীবনে আর কোনো নারী আমাকে দিতে পারবে না। তবুও এই নারীকে এক বিষধরী ছাড়া আর কী বা বলা যেতে পারে? আমি ওর কাছ থেকে সরে এসে দরজাটা অল্প ফাঁক করে আকাশের ভরন্ত চাঁদের দিকে তাকাতে দুচোখ জলে ভরে উঠল। মেটেলি সাপগুলো যেমন ঘুনির ভেতর থেকে মাছ খেয়ে সুরসুর করে বেরিয়ে যায়, কমলিও ঠিক সেইভাবে আমাকে পাশ কাটিয়ে চলে গেল। আর এখানে থাকা ঠিক নয়। আদিবাসী পল্লীর মানুষগুলো জেগে ওঠার আগেই
আমাকে পালিয়ে যেতে হবে। কিন্তু কাল সকালে মালার মৃতদেহ যখন ওরা উদ্ধার করবে, তখন আমাকেই ওর হত্যাকারী ভাববে না তো? তাহলে গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা গল্প নাগিনীর প্রেম। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।